আজকে মোদিজি এসে হই হই করবে ওখানে, মোদিজি অনেক কথা বলবে, কিন্তু এই টাটা তৈরি মানে ফিরত যেতে প্রতিবাদ যখন হচ্ছিল, তথাগত রায় বিজেপির বর্ষিয়ান নেতা, তিনি ওখানে ধর্নায় ছিলেন মমতা ব্যানার্জির সাথে। রাজনাথ সিং টাটারা না কারখানা করতে পারে, যে ধর্না হয়েছিল, রাজনাথ সিং বিজেপির এখন ডিফেন্স মিনিস্টার, তিনি ওখানে বসেছিলেন। আর বিজেপির পক্ষ থেকে আজকে এসে অনেক গল্প শোনানো হবে। সিঙ্গুর থেকে কাটা তাড়ানোর পক্ষে তৃণমূল যেমন ছিল, বিজেপি থেকে সাপোর্ট করেছিল, সেই বিজেপি আজকে 17 বছর পরে এসে, 17 বছর কি 16 বছর পরে এসে কি বলছে, যেখানে নাকি কারখানা করার গল্প শোনাবে। তো এই ধরনের এখানে চলছে। আমি উদাহরণ আপনাদের একটা দেবো। কেন বলছিলাম যে টাটা যে কোর্টে হেরে গিয়েছিল বলে চলে গিয়েছিল, কোর্টে হেরে যাওয়ার পরে গিয়েছিল তো, কিন্তু কেস অনেক আগে হয়েছিল, কেস অনেক আগে হয়েছিল। একটু জেনে নেবেন, যারা এখানে বামপন্থী ভাইরা আছে বলতে পারবে, কোর্টে কেসে কিন্তু জিততে পারেনি। কি করলো, বিধানসভা থেকে এই প্রস্তাব নিল, বিধানসভা থেকে প্রস্তাব নিল, সংখ্যা বেশি এমএলএ তৃণমূলের, প্রস্তাব হলো কি এখানে টাটা কারখানা চলবে না। আপনার 21শে জানুয়ারি অমুক সময় আমাকে ডাকা হয়েছিল, আমার বিশেষ কারণে আমি 21শে জানুয়ারি উপস্থিত হতে পারছি না, সুতরাং আমাকে একটা অল্টারনেটিভ ডেট দেওয়া হোক, এর পরিবর্তে যে কোনো একটা ডেট দেওয়া হোক, আমি সেখানে উপস্থিত হব, উপস্থিত হয়ে আমি হিয়ারিংয়ের উত্তর দেবো। তলায় ধন্যবাদ সহ সই করে আপনার তারিখটা যেদিনকে জমা দেবেন, ধরুন কালকে হয়তো জমা দিতে গেলেন, তারিখটা লিখে দিলেন, একটা জেরক্স করে নিলেন, যখন ইআরও বা এই ইআরও স্যারেরকে জমা দিবেন, একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে, ওটা নিয়ে চলে আসবেন। আপনাকে অল্টারনেটিভ ডেট দিতে বাধ্য। আমি স্বাভাবিকভাবে বলছি, আপনার বাড়িতে একজন মারা গেছে, 21 তারিখের ডেট আছে, তাহলে আপনি কি করবেন? তার লাশ নিয়ে শ্মশানে যাবেন, দাহ করতে, কবরস্থানে দাফন করতে যাবেন, না হিয়ারিং করতে যাবেন? ভাই, আপনার 21 তারিখে ডেট পড়েছে, আপনার মাথা ঘুরে গিয়েছে, হতে পারে তো ভাই, হার্ট অ্যাটাক হয়েছে, বা আপনি সেন্সলেস হয়ে গেছে, আপনি হসপিটালাইজ হয়ে গেছে, তাহলে কি আপনারা চান্স পাবেন না? এটা হতে পারে ভাই, অল্টারনেটিভ ডেট পাওয়া যাবে। সুতরাং যদি মনে করেন আপনারা যে 21শে জানুয়ারি ডেট পড়েছে, আতঙ্কিত হওয়ার কিছু ব্যাপার নেই। আপনারা যদি মনে করেন যে এই 21শে জানুয়ারি আমরা কলকাতায় শহীদ মিনারে যাব, না হিয়ারিংয়ে যাব, বা আমার কাজ করব না হিয়ারিং করব, সেক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লিকেশন করে জমা করতে, তাহলে কিন্তু আপনাদের অল্টারনেটিভ ডেট পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক কিন্তু নওশাদ সিদ্দিকী, এটুকু মাথায় শুধু রেখে দেবেন। বিধায়কটার নাম কি? আর এই ভরসাটা আছে তো যে ভাইজান আমাদেরকে বিপদে ফেলে ঠেলে দিয়ে পালাবে না, এই ভরসাটা আছে তো নাকি? একটু হাত তুলুন যাদের এই ভরসাটা আছে, এই ভরসা করেন তো নাকি? একটু হাতটা তুলে রাখুন যে ভাইজান আমাদের সাথে সব সময় থাকবে। মায়েরা যারা দূরে আছেন হাতটা তুলে রাখুন, এই ভরসাটা আছে তো নাকি? এই ভরসাটাই করে রাখবেন। ওই আমি লোক দেখানো দরজা ঠেলাঠেলির পক্ষে নয়, যেখানে গেলে আসল কাজ হবে প্রথম আমি সেখানে যাব। যদি ওখান থেকে না কোনো ডিসিশন নেয়, তারপরে কোথায় কোথায় দরজা ঠেলতে হবে, কি দরজার সামনে তালা লাগিয়ে বসতে হবে, আমি ভালো করে জানি ভাই, তখন আপনাদের সাথে নিয়ে আমি করে নেব। আগে দরকার মেন চাবিটা লাগানো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। চাবিটা যেতে লাগিয়ে দিয়েছি, চাবিটা গিয়ে লাগিয়ে দিয়েছি, পরের হচ্ছে স্টেপে স্টেপে স্টেপ। এই ওয়াকফ সম্পত্তি, আজকে কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদ, মাদ্রাসা যে সুরক্ষিত আছে এখনো পর্যন্ত, বুল্লুজার চালিয়ে ওখানে মদের ফ্যাক্টরি, জুতোর ফ্যাক্টরি বা কোনো ফ্যাক্টরি তৈরি হয়ে যায়নি। শুধু রাস্তায় আন্দোলন করলে হতো না, কিন্তু রাস্তাতেও আন্দোলন হয়েছে, আর চাবিটা সুপ্রিম কোর্টে লাগানো হচ্ছে। নওশাদ সিদ্দিকীদের মতো কিছু লোক গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বলে এখনো ওই নটোরিয়াস ক্রিমিনালের পূর্বপুরুষের কবরস্থানটা সুরক্ষিত আছে। বুঝতে পারছেন কি বলছি? ওনার কবরস্থান, ওনার পূর্বপুরুষের কবরস্থান যে সুরক্ষিত আছে, সেটা নওশাদ সিদ্দিকীদের মতো কিছু করা মানুষের মামলার জন্য। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এটা নিয়ে কিন্তু মামলা করেনি, এটাও একটু শুনিয়ে দেবেন। তবে পূর্বপুরুষকে খুঁজে পাওয়া মুশকিল। সকলে ভালো থাকবেন। আমাদের রক্তদানের কাজ চলবে তো নাকি? হয়তো আমার বক্তব্য শেষ হয়েছে, কিন্তু রক্তদানের কাজ চলবে। আপনারা নিয়মিত রক্তদান করবেন, এটা আশা করছি। অনেক ক্ষেত্রে পাচ্ছেন না, আমাকে যদি এটা লিখিত দিয়ে দেয় কি যে আমরা এগ্রিমেন্ট করছি, আসুন আইএসএফ পার্টির সাথে, নওশাদ সিদ্দিকীদের সাথে বছরে 10,000 ইউনিট রক্ত আমরা ব্যবস্থা করে দেবো। কত ইউনিট? বছরে 10,000 ইউনিট রক্তের ব্যবস্থা আমরা সরকারকে করে দেবো।
কিন্তু আমাকে লিখিত দিতে হবে সারা বছরে আমার 10,000 ইউনিট রক্ত লাগবে, আমাকে কিন্তু দিতে হবে। তো আমরা যাদের যে সমস্ত ব্লাড ব্যাংকগুলোকে রক্ত দিই, একটাই আমাদের শর্ত থাকে যে কোন ব্লাড পাওয়া যাচ্ছে না বুঝলে গল্প আমাদের চলবে না। আমার প্রয়োজন হয়েছে, আপনার ব্লাড ব্যাংক শূন্য, আমরা দিয়ে পূরণ করে দিয়েছি, কিন্তু আমার একটা ভাইয়ের প্রয়োজন হয়েছে, ও নেগেটিভ ও পজিটিভ দেখার দরকার নেই, কোথা থেকে খুঁজে দেবেন আমারও দেখার দরকার নেই। এই শর্ত হলে আসুন, নাহলে আপনি টাটা বাই বাই। তাহলে মাথায় থাকলো ভাই, যদি কেউ কিছু বলে উত্তরটা এতটুকু দেবেন। আসুন এগ্রিমেন্ট করবে না, ঝুলিয়ে দেবে। আমাদের এরকম ঘটনা ঘটেছে। রাত 11টার সময় বলছে, রাত 11টার সময় বলা হচ্ছে যে কালকে আমরা যেতে পারছি না, তড়িঘড়ি তখন অন্য জায়গা থেকে, তাও বলে দিচ্ছি বারাসাত ক্যান্সার হসপিটালকে মানে হাতে পায়ে এক প্রকার ধরায় আমাদের নেতৃত্বরা রাত্রিরে নিয়ে এসেছে, মানে রাত 12টায় ফাইনাল হয়েছে। তার আগে তো আমরা সরকারি ব্লাড ব্যাংকগুলো কিন্তু দিতাম। সেই খেয়াল একটা কথা আছে না, আঙ্গুর ফল না খেতে পারলে টক লাগে। কম্পিটিশন এতে আসবে না। আঙ্গুর ফল না খেতে পারলেই টক লাগে। মিটিংয়ের বদলা পাল্টা মিটিং করে, মিছিলের বদলা পাল্টা মিছিল করে, কিন্তু এই সামাজিক কাজের চ্যালেঞ্জ নেয় না কেন? আমরা তো চ্যালেঞ্জ করি। পোলেরহাট 2 নম্বর অঞ্চলে 2000-এর অধিক ব্লাড ডোনার দিয়েছে, ব্লাড ক্যাম্প হয়েছে, ব্লাড রক্ত অর্পণ শিবির হয়েছে, 2000-এর অধিক ডোনার ডোনেট করেছে। ওটা তৃণমূল কংগ্রেসের উচিত ছিল চ্যালেঞ্জ হিসাবে নেওয়া। সরকারে ওরা আছে, মুখ্যমন্ত্রী ওদের, স্বাস্থ্যমন্ত্রী ওদের, লেবার মিনিস্টার ওদের, জেলা পরিষদ ওদের, সবই ওদের। তাহলে ওখানে ওরা 4000 করে দেখাবে। এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার, কিন্তু এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসছে না। কি হচ্ছে? মিছিলের পরিবর্তে 500 টাকা দিয়ে মিছিল করার জন্য লোক নিয়ে আসছে, বিরিয়ানির প্যাকেট তেল দিয়ে লোক নিয়ে আসছে, কিন্তু ডোনার পাচ্ছে না। আর এদিকে বলছে আইএসএফ ভাঙড়ে না। যদি আইএসএফ ভাঙড়ে না থাকে তাহলে 1000, 800, 700, 650, 693 জন ডোনার হচ্ছে কি করে? আবিষ্কার তো আমরা করছি না এক্সট্রা মানুষকে এখানে, আর আমরা ওই যে অঞ্চল ভিত্তিক করছি। এটা যদি এক জায়গায় করতাম সেন্ট্রালি সমস্ত ভাঙড়ের মানুষ এসে দিচ্ছে, এটা বলতো। সাউন্ড একটু কম লাগছে আমার কানে, মনে কম আসছে। তোমরা না সাউন্ড ঠিক আছে, তোমাদের উচিত ছিল এদিকে একটা বক্স দিয়া, একটা বক্স এইখানে কাছাকাছি একটা দেওয়া দরকার ছিল। আমার কানেই তো কম আসছে। আপনারা শুনতে ঠিকঠাক পাচ্ছেন ভাই? যাক, ওই বিষয়ে বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ হবে না ভাই। চ্যালেঞ্জ গ্রহণ করুন। এখানে 2000 ইউনিট হবে, আপনি 4000 ইউনিট করে দেখুন। আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের জানতে হবে, আপনি একা একজন ব্লাড দিলেন, আপনার এই ব্লাড থেকে 4 জন পর্যন্ত উপকৃত হতে পারে। আমরা শুধুমাত্র ভোটের সময় আসছে ভোট চাওয়ার রাজনীতি করি না। সমাজের বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিভাবে উপকৃত হবে তার জন্য আমরা রাজনীতি করি। বা এখানে না দাঁড়িয়ে দিকে চলে আসেন। ভলেন্টিয়াররা কি করছেন আপনারা? সাউন্ডটা ঠিক করে নাও তো ভাই। ঠিক আছে। বন্ধুগণ, আজকে এই মহতী রক্ত অর্পণ শিবির চলছে। আপনাদের একটা কথা বলবো, একজন মানুষ ব্লাড দিলে 4 জন মানুষ উপকৃত হয়। আজকে এখান থেকে 100 ইউনিট ব্লাড কালেক্ট হয় তাহলে 400 মানুষ উপকৃত হবে, এটা মাথায় রাখবে। পার ডে পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 মানুষের রক্তের প্রয়োজন হয়। আজকে যদি আমরা 500 ইউনিট রক্তের ব্যবস্থা করি তাহলে একদিনের অন্তত পশ্চিমবাংলায় মানুষ যেভাবে চিন্তিত হয়, রক্তের প্রয়োজন হয়, থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, মুমূর্ষু রোগে যারা আক্রান্ত, প্রতিনিয়ত
নিয়মিত প্রায় যাদের রক্তের প্রয়োজন হয়, তাহলে আজকে এখান থেকে যদি আমরা 500 ইউনিট রক্তের ব্যবস্থা করতে পারি, তাহলে অন্তত 365 দিনের মধ্যে একদিনের পশ্চিম বাংলার মানুষের টেনশন মুক্ত করার দায়িত্ব তাহলে পোলেরহাট 1 নম্বর অঞ্চলের মানুষরা নিতে পারছে। এই জন্যই তো আপনাদের ডাকছি। আপনারা ভাবে রক্ত দিয়ে কি হবে, আমি আপনাদের জানি রাখি, রক্তদান মহৎ কাজ আমরা সকলেই জানি। স্বাস্থ্য ভালো থাকে সকলেই আমরা জানি। রক্ত দিলে ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, সৌজন্যতার পরিবেশ বৃদ্ধি হয়, এটা আমরা সবাই জানি। সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, নিয়মিত রক্ত দিলে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যায়, নিয়মিত রক্ত দিলে আপনার স্ট্রোকের ঝুঁকি কমে যায়। ওয়ার্ল্ডে দেখুন WHO কি বলছে, 2024 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2024 সালে তারা ডেডলাইন দিয়েছিল ভারতবর্ষকে নিয়ে, যে বাড়িতে বাড়িতে একটা করে ক্যান্সার রোগে আক্রান্ত হতে পারে। সৃষ্টিকর্তা ওই ভয়ঙ্কর রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখুক, এই কামনা আমরা করি। কিন্তু এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটতে পারে, তার সিমটম তারা কিছু দেখেছে, নিশ্চিতভাবে তারা বলেছে। আপনারা দেখুন মেডিকেল সায়েন্স কি বলছে, পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে 2টি ভয়ঙ্কর রোগ হচ্ছে, একটা ক্যান্সার, অপরটি হচ্ছে স্ট্রোক। একটা সময় ছিল ক্যান্সার রোগীদের আমরা জেলায় খুঁজে পেতাম, অমুক জায়গায় একজন ক্যান্সার রোগ আছে, আপনার কি বলে ক্যান্সার রোগে আক্রান্ত আছে, অমুক জায়গায় হয়েছে। ওই হতে হতে এখন পাড়াতে এসে পৌঁছে গেছে। আমি যদি ভুল বলি, এখানে আমাদের ভাঙড়ের ভূমিপুত্র আরিফ আলী মালি ভাই আছেন, 71 বার তার জীবনে রক্ত দিয়েছে। আমরা চাইবো সেঞ্চুরি করে ভাঙড়ের নামটাকে তিনি উজ্জ্বল করুন। উনি আমার থেকে রক্ত নিয়ে অনেক বেশি জানেন, উনি আমাকে নিশ্চিতভাবে তাহলে গাইড করে দেবেন। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 120 দিন ছাড়া যদি এটা নিয়মিত রক্ত দেয়, ক্যান্সার রোগের ঝুঁকি তার কমে যাবে। তাহলে রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হতে পারে, রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, একইভাবে রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা দেখুন আজকের ডেটে মানে স্ট্রোকের আর কোনো এজ আছে, এজ কোনো ব্যারিয়ার আছে? একটা সময় ছিল বয়স্ক লোকেরা আক্রান্ত হতো, বৃদ্ধারা আক্রান্ত হতো, এখন ইয়ং ছেলে মেয়েরাও ক্যান্সারে আক্রান্ত হয়ে, ক্যান্সার তো হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই আক্রান্ত হওয়ার ফলে অনেকে মারা যাচ্ছে। মহিলাদের বসার আপনারা জায়গা দেননি, কি অ্যারেঞ্জমেন্ট আপনারা? যারা মায়েরা দাঁড়িয়ে আছে একটুখানি, ছেলেরা একটু এগিয়ে আসো তো ভাই, ভাই ছেলেরা আপনার সামনের দিকে একটু এগিয়ে আসো, এই সামনেটা পূরণ করো। আপনার দিকে যারা আছেন বসেন, এদিকে চেয়ার নিয়ে উঠছেন কেন? আপনার বসেন না, ওই চেয়ারটা ছেড়ে আসতে পারছেন না। চেয়ার নিয়ে উঠাউঠি করবেন না আপনারা, ওইখানে চেয়ার দাও, ওই দূরে রাখতে হবে না, ওখানে চেয়ার দাও ভাই। মহিলাদের একটা বসার না জায়গা দিলে হয়, ওরাও তো অনেক এগিয়ে আসছে। রাইনুর চেয়ার ওখানে নিয়ে যেতে হবে না, ওদেরকে ডেকে চেয়ারটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে, যদি মহিলারা আসে পেছন দিকে জায়গা আছে, ব্যবস্থা করে দেবে। আর প্রয়োজনের বেশি যেখানে রক্তদান শিবির চলছে, স্বেচ্ছাসেবকদের বলবো ওখানে গিয়ে ডিস্টার্ব করবেন না, প্রয়োজনের বেশি ওখানে যাবেন না। যেটা বলছিলাম, তো মেডিকেল সায়েন্স যদি আমরা ফলো করি দেখতে পাবেন স্ট্রোক রোগে যারা আক্রান্ত হচ্ছে তাদের যারা মারা যাচ্ছে একটা পার্ট, আর যারা বেঁচে থাকছে একটা পার্ট। আমি যারা বেঁচে আছে তারা কিভাবে দিন যাপন করছে একটু আপনাদের জানাতে চাই। যারা স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে বেঁচে থাকছে তাদেরকে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে আপনার 80% মানুষ তারা আর কর্মক্ষমতা থাকে
থাকছে না, কর্মক্ষমতা তাদের হারিয়ে ফেলছে, অর্থাৎ তারা জীবনের মতো বেড রেস্ট কেউ হয়ে যাচ্ছে, নাহলে কাজ কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। তাহলে এই ভয়ঙ্কর রোগ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে আপনাকে আমাকে নিয়মিত রক্ত দিতে হবে, রক্তদান করতে হবে। তাই বন্ধুগণ, এগিয়ে আসুন। যারা রক্তদান করতে ভাবছেন কি হবে না হবে, 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে সেই রক্তটা পৌঁছে যাবে। সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে নতুন রক্ত তৈরি হয়ে যাবে। এতে লাভ কি হয় নিয়মিত রক্ত প্রদান করলে? হয়তো আপনারা ভাবছেন কি হবে না হবে, আপনার শরীরে কোনো যদি ভয়ঙ্কর কোনো রোগের বাসা বেঁধে থাকে আপনারা জানতে পাচ্ছেন না। যথাসময়ে জানতে না পারার জন্য ট্রিটমেন্ট হচ্ছে না। ট্রিটমেন্ট যখন জানতে পাচ্ছেন তখন ফাইনাল স্টেজে চলে যাচ্ছে আপনার, তাহলে এখন আর ট্রিটমেন্ট করলেও সেটাকে রিকভারি করতে পারছেন না। তাহলে করণীয় কি? আপনি যখন রক্তদান করছেন, এই আজকে ব্লাড ক্যাম্পে আপনি রক্ত দেবেন, এটা মাথায় রাখবেন যে আপনার রক্তটা নিয়ে গিয়ে সরাসরি অন্য মানুষের কিন্তু শরীরে দেবে না। আগে আপনার রক্ত নিয়ে কি ট্রিটমেন্ট হবে, পরীক্ষা হবে। যদি আপনার রক্তের মধ্যে কোনো ভয়ঙ্কর রোগ থেকে থাকে ওটা তাহলে ইউজ হবে না। আর যদি থেকে থাকে তাহলে আপনার বাড়িতে কিন্তু একটা আমরা কি পাঠিয়ে দেবো যে দেখুন আপনি অমুক তারিখে ওখানে রক্তদান শিবির করতে গিয়েছিলেন, কিন্তু আপনার শরীরে এই রক্তটা আছে। আর চেয়ার তোলাতুলি করতে হবে না ভাই, আপনার শরীরে এই রক্তটা আছে, এই রোগটি আছে, আপনি এটাকে ট্রিটমেন্ট শুরু করুন। অর্থাৎ আপনি যদি আপনার শরীরে কি রোগ আছে এই জন্য যদি নিজে থেকে টাকা খরচ করে রক্তকে ব্লাড টেস্ট করান, একটা হেভি অঙ্কের টাকা লাগবে। এখানে 1 টাকাও খরচ হচ্ছে না। তাই আপনাদের বলবো এগিয়ে আসুন, রক্তদান শিবির রক্ত দিন। 120 দিন ছাড়া আপনারা রক্ত দেবেন। কে কোন ব্যানারে হচ্ছে, কোন রাজনৈতিক দল, কোন সামাজিক সংগঠন, কোন ধর্মীয় সংগঠন, এসব দেখার প্রয়োজন নাই। আমি যখন ব্লাড ব্যাংকে যাই, আমার আপনার যখন ব্লাডের প্রয়োজন হয়, আমরা রিকুইজিশন ফর্ম নিয়ে গিয়ে কি বলি, এই গ্রুপের রক্ত দাও। একবারের জন্য বলিনি আমি হার্ডকোর আইএসএফ, আমাকে আইএসএফ এর ব্লাড দাও, বা আমি মুসলমান, বা আমি হিন্দু, বা আমি খ্রিস্টান, বা আমি অমুক ধর্মের মানুষ, আমাকে ওই গ্রুপের ব্লাড দাও, একবারের জন্য বলিনি। যখন আমাদের ব্লাডের নেওয়ার সময় ধর্ম বর্ণ দেখি না, রাজনৈতিক পরিচয় দেখি না, তাহলে আমরা ব্লাড ব্যাংকে যখন যাব আমাদের ওই পরিচয় দেখার প্রয়োজন নাই। প্রতি 120 দিন ছাড়া আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে আমাদের এই ক্যাম্পকে